হুম, তাহলে শোনা আজকে যাচ্ছে। আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটার নাম হচ্ছে 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বাংলায় বললে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক কথা? তাহলে আচ্ছা, একটা জিনিস বলি, যারা নতুন জয়েন করেছো তাদের সাথে আমার খুব একটা ইন্ট্রোডাকশান হয়নি, ইন্ট্রোডাকশান আমি করে নেব টাইম মতো। কিন্তু তাদেরকে বলি একটা জিনিস, যদি তোমরা বিগিনার হও, অর্থাৎ কম্পিটিটিভ এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই শুরু করছো, তাহলে তাদেরকে বলবো তোমরা আপকামিং কি এক্সাম হচ্ছে সেই দিকে পুরোপুরি না ঢুকে গিয়ে পরে 4 থেকে 5 মাস, ম্যাক্সিমাম 6 মাস টাইম নাও নিজের হাতে, যে আমি একটা কমপ্লিট সিলেবাস প্রপার স্ট্র্যাটেজিতে আমি সঠিকভাবে ডেপথে আমি একটা সিলেবাস রেডি করব, তারপরে আমি চাকরি লাগাবো। এই জিনিসটা মাথায় রাখবো। আর যারা অনেক দিন থেকে পড়ছো তারা অবশ্যই টার্গেট করো, তোমাদেরও টার্গেট থাকবে, পরীক্ষা দাও, ফর্ম ফিল আপ করো, সিলেবাস জানো। কিন্তু তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে আমাকে কিন্তু প্রপারলি আমাকে সিলেবাস রেডি করতে হবে, তাছাড়া কিন্তু চাপ আছে। এই জিনিসটা একটু ভেবে নিবে। ঠিক? শুনতে পাইছো? চলো, তাহলে আমরা শুরু করছি 5 ইয়ার প্ল্যান। তাহলে 5 ইয়ার প্ল্যান পড়ার আগে তাহলে 5 ইয়ার প্ল্যানের ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বুঝতে হবে। তাহলে 5 ইয়ার প্ল্যান বলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো, একই ব্যাপার। কিন্তু এটাকে পড়তে গেলে আমাদেরকে আগে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড যদি না জানা যায় তাহলে কিন্তু আমরা কখনোই আমরা কিন্তু 5 ইয়ার প্ল্যান বা তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে যদি ব্যাকগ্রাউন্ড আমরা যদি যাই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু আমি কথা বলছি, এই গ্যাপটা আমি বোঝাচ্ছি ব্যাপারটা। ঠিক? চলো, তাহলে কি 5 ইয়ার প্ল্যান, FYP, 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো প্ল্যান কথাটার অর্থ কী? প্রথম কথা হচ্ছে প্ল্যান কথার অর্থ কী? প্ল্যান কথার অর্থ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা, প্ল্যান কথার অর্থ হচ্ছে পরিকল্পনা। তুমি বলো, তুমি নিজে, আমরা প্রত্যেকেই কখন কোনো একটা প্ল্যান করতে পারি, কখন একটা পরিকল্পনা করতে পারি। অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য আমরা কখন পরিকল্পনা করতে পারি? যখন আমাদের হাতে কিছু কিছু কন্ডিশন থাকে। কীরকম কন্ডিশন? যেমন, প্রথমত আমি যদি ইন্ডিপেন্ডেন্ট হই তবেই তো আমি করতে পারবো, কারো ওপর ডিপেন্ড হলে কি তুমি করতে পারবে? করতে পারবে না। এক নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমার কাছে কি থাকতে পারে? আমার কাছে থাকতে হবে কি? থাকতে হবে ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি। ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি থাকতে হবে। ঠিক আছে? তারপরে কি? আমাদের ইকোনমিক্যালি ইকোনমিক্যালি আমাদেরকে কিছুটা হলেও স্ট্রং থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কি? পলিটিক্যাল স্টেবিলিটি। পলিটিক্যাল স্টেবিলিটি পলিটিক্যাল স্টেবিলিটি অর্থাৎ এক একটা জিনিস আমি বোঝাচ্ছি। তুমি তখনই একটা প্ল্যান বা ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা করতে পারবে, ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য বা তোমার সংসারটাকে, ফ্যামিলিকে উন্নয়নের জন্য তুমি একটা প্ল্যান তখন করতে পারবে যখন তোমার ডিসিশন নেওয়ার জন্য তোমার পার্সোনাল একটা কি থাকবে? পার্সোনাল একটা স্বাধীনতা থাকবে। যখন তোমার কাছে লোক থাকবে, তোমার কাছে কর্মদক্ষতা থাকবে, তখন তুমি করতে পারবে। যখন তোমার কাছে টাকা পয়সার সোর্স কিছু একটা থাকবে, তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যখন তোমার কাছে পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে, রাজনৈতিক একটা স্থিরতা থাকবে, রাজনৈতিক একটা সুবন্দোবস্ত মহল থাকবে, তখন তুমি একটা প্ল্যান করতে পারবে। আমাদের ভারতবর্ষ এই জিনিসটাই ঘটেছিল। আমাদের ভারতবর্ষে যখন প্ল্যানিং আসে, প্ল্যানিং আগে থেকেই আসছে, কিন্তু 1950 সাল বা 1947 সাল যাই বলো না কেন, স্বাধীনতার আগে যে প্ল্যানগুলা বা পরিকল্পনাগুলো মানুষের মধ্যে এসেছিল, শিক্ষাবিদদের কাছে এসেছিল, ইকোনমিস্টদের মাথায়, তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেনি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই হ্যাঁ স্যার জিনিসগুলো শোনা যদি, যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো? প্ল্যান করতে পারবো। তাহলে ভারতবর্ষ একই রকম ঘটনা ঘটেছিল। যদিও 1947 সালে ভারত স্বাধীন হয়, 1947 সালের আগেও বিভিন্ন রকম প্ল্যান প্রপোজাল দিয়েছে, কিন্তু সেগুলো সাকসেস হয়নি। সাকসেস না হওয়ার কারণ ছিল এই 4টা পয়েন্ট। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে বুঝতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে।
তাহলে প্রথম চলে আসে, আমি সালটা চলে আসে 1934, মোস্ট ইম্পর্ট্যান্ট। 1934 সালে কী হচ্ছে? 1934 সালে এম বিশ্বেশ্বরৈয়া বলে একটা ব্যক্তি আছে, এম বিশ্বেশ্বরৈয়া, এম বিশ্বেশ্বরৈয়া। তাহলে এম বিশ্বেশ্বরৈয়া কী ছিল? এম বিশ্বেশ্বরৈয়া ছিল একজন ইঞ্জিনিয়ার, সাথে সাথে একটা পলিটিশিয়ান ছিল। এই এম বিশ্বেশ্বরৈয়াই একটা বই লিখেছিল। তার বুকটার কী নাম ছিল? কেউ বলতে পারবে বুকটার নাম? আমি বারবার বলেছি বইটার নাম, প্ল্যান্ড ইকোনমি কি, তারপরে কি, in India. প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, যাই হোক, ঠিকই বলেছো। ঠিক আছে, প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইয়ে প্রথম তিনি, এই এম বিশ্বেশ্বরৈয়া, তিনি প্রথম ভারতবর্ষে প্ল্যানের ব্যাপারে ধারণা দিয়েছিলেন। তাহলে প্রথম যদি বলে ভারতবর্ষে এই পরিকল্পনার জন্য প্রথম ধারণা কে দিয়েছিল, সেটা হবে এই প্ল্যানিংয়ের, ইকোনমিক প্ল্যানিং, অর্থনৈতিক প্ল্যানিংয়ের ধারণাটা প্রথম দিয়েছিল এম বিশ্বেশ্বরৈয়া, যেটা একটা বইয়ের মধ্যে রেখেছিল। বইটার নাম ছিল প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া, যেটা রিলিজড হয়েছিল 1934 সালে। এক নম্বর গল্প। চলো দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত আমরা দেখব আইএনসির ভূমিকা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্ষেত্রে কী করেছিল? আমরা জানি হরিপুরা সেশন, অর্থাৎ হরিপুরা অধিবেশন এবং ত্রিপুরা অধিবেশন, এই দুটো অধিবেশনে কী হয়েছিল? সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট ছিলেন। তাহলে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1938 সালে হরিপুরা সেশনের দ্বারা, হরিপুরা সেশন, হরিপুরা সেশন 1938 সালের হরিপুরা সেশনে, যেখানে প্রেসিডেন্ট কে ছিল? সুভাষচন্দ্র বোস। এই হরিপুরা সেশনে 1938 সালে প্রেসিডেন্ট সুভাষচন্দ্র বোস প্রথম কংগ্রেসের হয়ে ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করেন। ন্যাশনাল প্ল্যানিং কমিশন। তাহলে কোশ্চেন আসবে যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন কবে গঠন হয় এবং কে গঠন করেন, কত সালে গঠন হয়? ন্যাশনাল প্ল্যানিং কমিশন। তাহলে ন্যাশনাল প্ল্যানিং কমিশন কবে গঠন হয়? 1938 সালে। কে করেছিল? হরিপুরা অধিবেশনের সময় প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস, তিনি এই ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন 1938 সালে। এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি ছিলেন এস.সি. বোস, এবং সেখানে চেয়ারম্যান, সিএম মানে চেয়ারম্যান আর কি, চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। এই হচ্ছে গল্প, এই হচ্ছে কংগ্রেসের গল্প। ওকে, জায়গা ক্লিয়ার? 1938 হয়ে গেল। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব 1944। 1944 সাল, 1944 সালে আমাদের প্ল্যানিং কমিশনের ব্যাপারে কী হয়েছিল? ভারত দেখো, এখানে হিস্ট্রির একটা বড় গল্প আছে, পলিটির একটা বড় গল্প আছে। 1930 সাল বা আরও যদি আগে যাই, 1927-28, 1930 সালেই যদি আমি যাই, সে সময় কী ঘটনা ঘটেছিল? 1927 সালে বা 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষে আসছে কী জন্য? ভারতবর্ষে আসছে ভারতের সংবিধান বানানোর জন্য। কিন্তু সাইমন কমিশনে ভারতীয় সদস্য কেউ ছিল না বলে সেটাকে গো ব্যাক, অর্থাৎ রিজেক্ট করা হয়। পরবর্তীকালে সেটাকে রিজেক্ট করার পরে নেহরু রিপোর্ট গঠন হয়। সেই নেহরু রিপোর্ট কেন গঠন হয়? মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু রিপোর্ট গঠন হয়। সেটা কী জন্য হয়? ভারতের সংবিধান তৈরি করার জন্য। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও ভারতের স্বাধীনতার ছাপটা কিন্তু তখন থেকেই গ্রাজুয়ালি ধীরে ধীরে এসেছে, যে নিজেরা সংবিধান তৈরি করব ব্রিটিশ ছাড়া। জওহরলাল নেহরু একসময় বলছে যে আমরা কোনো রকম অন্য স্টেটের ইন্টারফেয়ার রাখবো না আমাদের সংবিধানের মধ্যে। তাহলে কেন হচ্ছে এগুলো হওয়ার কারণ হচ্ছে যে ভারতের মধ্যেও সেই স্বাধীনতার ছাপ আসছে, সেই জন্য এত কিছু প্ল্যানের ব্যাপার আলোচনা হচ্ছে। আরেকবার বলুন, এই পয়েন্টটা আরেকবার বলুন। হ্যাঁ, 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষে আসে, 1928 সালে। তাহলে সাইমন কমিশন কী জন্য গঠন, আমি এগুলো হিস্ট্রিতে ইন্ডিয়ান পলিটিতে আমি করাবো, ঠিক আছে? যেমনভাবে চলছে ধীরে ধীরে ক্লাসগুলো, সেভাবে ঠিক আমরা পৌঁছে যাব। তাহলে সেই সাইমন কমিশন গঠন হয়েছিল ভারতবর্ষের সংবিধান বানানোর জন্য। কিন্তু সেই সাইমন কমিশনে ভারতবর্ষে এই ভারতীয় সদস্য কেউ ছিল না বলে সেটাকে রিজেক্ট করা হয়। রিজেক্ট করে একটা কমিটি গঠন করা হয়, নেহরু রিপোর্ট অর্থাৎ মতিলাল নেহরুর নেতৃত্বে একটা রিপোর্ট দেওয়া হয়, যেখানে জিন্না 14 দফা জারি করে।
তো সেই নেহরু রিপোর্টের দ্বারা কি করা হয়, নেহরু রিপোর্টের বক্তব্য কী ছিল, ভারতবর্ষে আমরা কনস্টিটিউশন বানাবো। তাহলে আমার বলার উদ্দেশ্য এটাই যে ভারতবর্ষ কোথাও না কোথাও স্বাধীনতার ছোঁয়া লেগেছে, তাই বলেই তারা এই প্ল্যান ব্যাপারে ভাবতে পারছে। তাহলে এই জন্যই বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভাবছে। 1944 সালে কী হয়েছিল, 1944 সালে একটা প্ল্যান এসেছিল ভারতবর্ষে, যে প্ল্যানটার নাম ছিল বোম্বে প্ল্যান। বোম্বে প্ল্যানটা কী জিনিস ছিল, বোম্বে তখন দুটো রাজ্য মিলে একটা রাজ্য ছিল, কী নাম, গুজরাট এবং মহারাষ্ট্র। গুজরাট এবং মহারাষ্ট্র নিয়ে গঠিত ছিল বোম্বে। সেই বোম্বের 8টা বড় বড় ইন্ডাস্ট্রি, আটটা ইন্ডাস্ট্রির মালিক তারা কি বলে, তারা বলে যে আমরা একটা প্ল্যান দিচ্ছি, তারা একটা প্ল্যান দেয়। তাহলে বলো ইন্ডাস্ট্রির মালিক, তাহলে নিশ্চয়ই সেখানে কি হবে, সেখানে ইন্ডাস্ট্রির উপর বেশি জোর দেওয়া হবে, সেখানে ইন্ডাস্ট্রির উপর বেশি ফোকাস দেওয়া হয়েছিল। কিন্তু ভারতবর্ষ তখনও স্বাধীন হয়নি পুরোপুরি, তাইলে তখন কিন্তু ভারতে একটা অভাবের অবস্থা ছিলই, ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে বিশাল একটা স্ট্রং হয়নি। আর তখনই যদি ইন্ডাস্ট্রি বানায় সেটা কি সম্ভব, সেটা সম্ভব নয়। তাই বোম্বে প্ল্যানকে রিজেক্ট করা হয়, বোম্বে প্ল্যানকে গ্রহণ করা হয় না। তখন 1944 সালে আরেকটা প্ল্যান চলে এলো। আরেকটা প্ল্যান কী এলো, তখন এলো গান্ধিয়ান প্ল্যান। সেই গান্ধিয়ান প্ল্যানে কি বলছে, গান্ধিয়ান প্ল্যানে বলছে যে ইন্ডাস্ট্রি করে আমাদের হবে না, আমাদের বর্তমানে কি করতে হবে, আমাদের গান্ধিয়ান থিওরিকে মেনে চলতে হবে। অর্থাৎ কি গান্ধিয়ান প্ল্যান মানে কি, মানে হচ্ছে কুটির শিল্পের উপর জোর দিতে হবে, কুটির শিল্পের উপর। তাইলে আমরা ভারতবর্ষকে আমরা অনেকটা উপর নিয়ে যেতে পারবো। এই গান্ধিয়ান প্ল্যান যে ব্যক্তিটার দ্বারা এনেছিল তার নাম হচ্ছে এস.এন. আগারওয়াল। লিখতে পারছো সবাই নাকি স্পিড হচ্ছে? হ্যালো হ্যালো না স্যার, ঠিক আছে। হ্যাঁ, Yes. কে লিখেছে? 1944। এরপর হচ্ছে 1945, 1945 সালে কি হলো, 1945 সালে আরেকটা প্ল্যান এলো যার নাম হচ্ছে পিপলস প্ল্যান। পিপলস মানে কি, পিপলস মানে হচ্ছে জনগণ, জনগণের পরিকল্পনা, জনগণের পরিকল্পনা, পিপলস প্ল্যান। জনগণ তার মানে কি, জনগণ মানে কি, সেটা সমাজকে নিয়ে হবে, সোশ্যালিস্ট ইকোনমির স্ট্রাকচারকে নিয়ে এলো। কে আনলো, এটা এনেছিল এম.এন. রয়। এম.এন. রয় ছিলেন একজন সোশ্যালিস্ট, সে রাশিয়া থেকে অ্যাডপ্ট করেছিল এটা, রাশিয়া কার্ল মার্কসের থিওরিকে মেনটেন করে সে সোশ্যালিস্ট ইকোনমির দিকে লক্ষ্য রেখে সে পিপলস প্ল্যান এনেছিল। পরবর্তীকালে এটাকেও রিজেক্ট করা হয় এবং আরেকটা প্ল্যান আসে 1950 সাল, এটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। 1950 সালে একটা প্ল্যান আসে, যে প্ল্যানটার নাম ছিল সর্বদয়া প্ল্যান। সর্বদয়া প্ল্যান। তাহলে সর্বদয়া প্ল্যান কবে আসছে, 1950 সালে। কে এনেছিল, এনেছিল জেপি নারায়ণ, জেপি জয়প্রকাশ নারায়ণ। তাহলে জেপি নারায়ণে কি করছে, একটা আলাদা একটা নতুন একটা পরিকল্পনা দিচ্ছে ভারতবর্ষকে, যার নাম ছিল সর্বদয়া প্ল্যান। এবং এখানে মোট 20টা পয়েন্টের কথা বলেছিল, যেখান থেকে 5টাকে অ্যাকসেপ্ট করা হয়, 15টাকে রিজেক্ট করা হয়। অর্থাৎ আজকের দিনে বা 1950 সালে, আজকের দিনে নয়, আজকে তো নীতি আয়োগ আছে এখন, 1950 সালের সময় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্ল্যানিং কমিশন গঠন হয়, সেখানে সর্বদয়া প্ল্যান থেকে 5টা পয়েন্টকে গ্রহণ করা হয়। তাহলে সর্বদয়া প্ল্যানটা বিশাল ইম্পর্ট্যান্ট। 1950 সালে সর্বদয়া প্ল্যান আসে জেপি নারায়ণের আন্ডারে। এরপর আমরা কি দেখব, এরপর আমরা চলে আসব প্ল্যানিং কমিশন। তাহলে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনটা কি হচ্ছে, প্ল্যানিং কমিশন কবে আসছে, প্ল্যানিং কমিশন আসছে 1950 সালে। 1950 সাল, ভালো করে বুঝুন। এই প্ল্যানিং কমিশন গঠন হচ্ছে 1950 1950 সালের কবে, 15ই মার্চ, 15th মার্চ। ব্যাকগ্রাউন্ডটা বোঝো, প্ল্যানিং কমিশনের ব্যাকগ্রাউন্ডটাই মেন। 5 ইয়ার প্ল্যানগুলো পড়তে বেশি টাইম লাগবে না, ব্যাকগ্রাউন্ডটা ভালো করে যদি বুঝো, ওগুলো মুখস্থ করে নিলেই হলো। 1950 সালের 15ই মার্চ কি হয়, আমাদের প্ল্যানিং কমিশন গঠন হয়। প্ল্যানিং কমিশনের প্রথম যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন জওহরলাল নেহরু, ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দা, ফার্স্ট ফাইনান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী। ঠিক, আচ্ছা, তাহলে প্ল্যানিং কমিশন জিনিসটা কী আগে দেখি তো। প্ল্যানিং কমিশন সম্পর্কে কিছু পয়েন্ট লিখ। এটা এটা কনস্টিটিউশনের কোথাও দেওয়া নেই, এটাকে বলা হয় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এই পয়েন্টগুলো লিখো ভালো করে, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি।
এটাকে বলা হয় নন স্ট্যাচুটারি, সব বুঝাচ্ছি আমি, নন স্ট্যাচুটারি বডি। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আউট অফ কনস্টিটিউশন। আউট অফ কনস্টিটিউশন মানে আমাদের সংবিধানে এই প্ল্যানিং কমিশন নিয়ে আলোচনা করা নেই, এই জন্য এটাকে সংবিধানের বহির্ভূত অংশ বলা হয়, আউট অফ কনস্টিটিউশন বলা হয়। নন স্ট্যাচুটারি বডি মানে কি, স্ট্যাচুটারি বডি হচ্ছে সেটাই, দ্য বডিজ হুইচ আর ফর্মড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। পার্লামেন্টের কোনো এক অ্যাক্টের দ্বারা যদি কোনো একটা বডি গঠন করা হয় তাহলে সেটাকে বলা হয় স্ট্যাচুটারি বডি। কিন্তু প্ল্যানিং কমিশন গঠনের জন্য পার্লামেন্টে কোনো রকম অ্যাক্ট হয়নি, কোনো রকম অ্যাক্টের আলোচনা হয়নি, তাই এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নন স্ট্যাচুটারি বডি। যেমন সেবি, সেবি হচ্ছে একটা স্ট্যাচুটারি বডি, সেবি হচ্ছে একটা স্ট্যাচুটারি বডি, কারণ সেবি 1992 সালে একটা অ্যাক্টের দ্বারা এসেছিল, 1991 সালের অ্যাক্টের দ্বারা সেবি 1992 সালে গঠন হয়। তাহলে এটা গঠন হতে গেলে একটা অ্যাক্টের প্রয়োজন ছিল, এটা অ্যাক্ট লেগেছে, তাই এটা হলো স্ট্যাচুটারি বডি। কিন্তু প্ল্যানিং কমিশন স্ট্যাচুটারি বডি নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বা নন স্ট্যাচুটারি বডি বা আউট অফ কনস্টিটিউশন। এখান পর্যন্ত সবার বোঝা গেছে? এখান পর্যন্ত সবার বোঝা গেছে কিনা আগে বলো, এখান পর্যন্ত বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ নন এক্সিকিউটিভ বডি মানে কি স্যার? বলো বলো ওটা বলো, আরেকবার বলুন। কি বললে? স্যার এই যে তিনটে ভাগ, যে ওটা কেন বলা হচ্ছে, ওটা হ্যাঁ, কেন বলা প্ল্যান হচ্ছে বলে কি, দিচ্ছি, ওটা বলে আরেকবার দিচ্ছি। বলুন। এক্সট্রা মানে কি, কনস্টিটিউশনাল বাইরের, মানে কনস্টিটিউশনাল অংশ নয়। নন স্ট্যাচুটারি বডি কি, মানে স্ট্যাচুটারি বডি তাকে বলা হয় যেটার জন্য একটা অ্যাক্ট আছে, একটা মানে পার্লামেন্ট অর্থাৎ সংসদে একটা আইন তৈরি হয় এমপি দ্বারা। এমপি যে পার্লামেন্টে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ, যে এই যে 3-4 দিন আগে বোর্ড গঠন হলো, সেখানে যে রিপ্রেজেন্টেটিভ আমাদের গেল, পীযূষ গোয়েল, প্রধানমন্ত্রী বা বিরোধী পক্ষ থেকে যাই থাক না কেন, বিভিন্ন রকম আছে তো, তাইলে তাদের দ্বারা কোনো রকম অ্যাক্ট যদি, স্যার হ্যাঁ বলো বলো, কেটার কি শুনতে পেলাম না, আরেকবার বলো। হ্যালো, হ্যালো, কিছু বলছিলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি পরে বলবে যখন তোমার আপনার ভয়েসটা কেটে কেটে আসছে। আমার ভয়েস কেটে আসছে না অনিমার ভয়েস কেটে আসছে? আমি তো কিছু বলিনি। তাহলে কে এখন কোশ্চেন করছিল, সুশীলা না কে? আচ্ছা আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি নেই? এই বংশী বলো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আছে। ওকে ওকে ঠিক আছে, যা কিছু কোশ্চেন আছে বলবে, যদি না শোনা যায় মেসেজ লিখবে, আমি চার্ট দেখে পরে আমি ক্লিয়ার করে দেবো। চলো, তাহলে প্ল্যানিং কমিশন থেকে আরেকটু আইডিয়া আমরা চাই। তাহলে দেখো প্ল্যানিং কমিশনটা কীরকম জিনিসটা, প্ল্যানিং কমিশনটা সবসময় রুলিং পার্টি যে থাকে, প্রধানমন্ত্রী যে থাকে, তার দ্বারা রেগুলেট করা হয়, প্রধানমন্ত্রী যে থাকে। তাহলে রুলিং পার্টি একটা রাজনৈতিক দল দ্বারা এটাকে কী করা হয়, রেগুলেট করা হয়। তাহলে কেন এটা সংবিধানে দেবে? সংবিধানটা কী জন্য? সবার জন্য। তাহলে এটাকে কন্ট্রোল করবে কে? রুলিং পার্টি। রুলিং পার্টির দ্বারা এটাকে ইয়ে করা হয়, ঠিক আছে। তার ওয়াচম্যান আলাদা আছে, আমি এক্ষুনি আসছি। তো এই প্ল্যানিং কমিশনটাকে দেখাশোনার জন্য একটা বডি গঠন করা হয়। প্ল্যানিং কমিশনের একটা অ্যাডভাইজারি বডি দেখা হয়, মানে অ্যাপ্রুভাল বডি। প্ল্যানিং কমিশনের একটা অ্যাপ্রুভাল বডি মানে একজনে অ্যাপ্রুভ করবে, সেই অ্যাপ্রুভাল বডিটার নাম ছিল এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট ফুল ফর্মটা মনে রাখবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তোমাদের জন্য একটা সুখবর আছে, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি বাড়তে চলেছে, ঠিক আছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা করানো হয়েছিল 1952 সালের 6 অগাস্ট। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্ল্যানিং কমিশন থেকে যে অর্ডারগুলো আসবে সেটাকে অ্যাপ্রুভ করার দায়িত্বে থাকবে এনডিসি।
এটা হচ্ছে এনডিসির গল্প। প্ল্যানিং কমিশন কি করবে, কোনো কিছু ফর্মুলেট করবে, সেই ফর্মুলেশনটাকে অ্যাপ্রুভ করবে কে, অ্যাপ্রুভ করবে এনডিসি। এই প্ল্যানিং কমিশন পরবর্তীকালে আমরা দেখবো প্ল্যানিং কমিশন আর থাকছে না, 2014 সাল পর্যন্ত থাকছে, 1950 থেকে বা 1951 থেকে 2014। আজকে একটা কোয়েশ্চেনে পড়েছিল, আজকে ঝাড়খণ্ডে একটা টেট পরীক্ষা ছিল, সেখানে পড়েছিল যে প্ল্যানিং কমিশনের কত সাল থেকে শুরু হয়, 1951 সাল থেকে শুরু হয়, আজকের কোয়েশ্চেন, ঠিক আছে, আজকে পরীক্ষাটা হলো। আমি সেদিন 1 থেকে 1.5 ঘন্টা আমি শুধু কথা বলেছিলাম, বুঝলে। আজকে আচ্ছা, এক্সাম আছে। 1951 সাল থেকে 2014। হ্যাঁ, ওই 2014 পাবে, কোনো কোনো জায়গায় 2012 পাবে, আমি ওটা বলে দেবো পরবর্তীকালে, ঠিক আছে, আমি ভালো করে বলে দেবো। আমি বলতে চাইছি, আমি সেদিন হিস্ট্রি পলিটি নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা বুঝাইছিলাম, 1 থেকে 1.5 ঘন্টা, মানে পুরো বলে বলে গেছিলাম, বলে এগুলো শুনে রাখ, শুধুমাত্র শুনে রাখ, কাজে লাগবে। আজ বুঝে যেগুলো বলেছিলি সেইখান থেকে 4-5টা কোয়েশ্চেন পেয়েছি, 4-5টা কোয়েশ্চেন। সুপ্রিম কোর্টের গঠন একটা কোয়েশ্চেন এসেছে, প্ল্যানিং কমিশন কবে শুরু হয়েছে সেই কোয়েশ্চেনটা এসেছে, ফান্ডামেন্টাল রাইটসের ধারা এসেছে, ঠিক আছে, এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন এসেছে। তাহলে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ভালো করে করলে কোয়েশ্চেন কমন আসবে, কোনো করার নেই। তাহলে কি হলো, প্ল্যানিং কমিশনকে অ্যাপ্রুভ কে করবে, এনডিসি দ্বারা করবে, ঠিক, জাস্ট ক্লিয়ার। এবারে প্ল্যানিং কমিশনের মেম্বার কে কে হয়, চলো মেম্বার এখানে দেওয়া নেই, মেম্বারগুলো আমি বলছি, মেম্বারগুলোকে তোমরা লিখে রাখবে। প্ল্যানিং কমিশনের মেম্বার, প্ল্যানিং কমিশনের মেম্বার, প্ল্যানিং কমিশনের মেম্বার প্রথমে কি লিখবে, প্রাইম মিনিস্টার, পিএম। পিএম কি হবে, প্রধানমন্ত্রী হবে চেয়ারম্যান, চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী, নাম্বার 1। ওকে, আর কে কে থাকবে মেম্বার, মেম্বার হিসেবে থাকবে অল চিফ মিনিস্টার, সিএমস অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স, লেফটেন্যান্ট গভর্নর অফ, এটা হচ্ছে অল সিএমস অফ স্টেটস, মানে রাজ্যের সমস্ত সিএম, এবং লেফটেন্যান্ট গভর্নর অফ অল ইউনিয়ন টেরিটরিজ, সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এটা সদস্য। ওকে, তাহলে প্ল্যানিং কমিশনের সদস্য এখন পর্যন্ত আমাদের বোঝা গেছে। নেক্সট আমরা কি দেখব, নেক্সট দেখব ভাইস চেয়ারম্যান একজন হবে, নেক্সট হচ্ছে ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের র্যাঙ্ক হতে হবে, এটা সিলেক্ট করবে কে, প্রধানমন্ত্রী, কিন্তু তার র্যাঙ্কটা হতে হবে র্যাঙ্ক অফ আ ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার কি বোঝাচ্ছি, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টারটা একটু বুঝেছি, ক্যাবিনেট মিনিস্টার জিনিসটা কি, ধরো এটা হচ্ছে প্রধানমন্ত্রী, পিএম, পিএম এর ওপরে নরেন্দ্র মোদীর সাইডে সাইডে কে থাকে, নরেন্দ্র মোদীর সাইডে সাইডে থাকে একে সবচেয়ে কাছের মানুষ যারা, তাদেরকে বলা হয় কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, তার উপরে যারা থাকে তাদেরকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টারের বছর এই যে সেদিন শপথ গ্রহণ হলো, সেদিন 30 জন গ্রহণ করেছে। এইখানে কি থাকবে, মিনিস্টার, পূর্ণমন্ত্রী যারা থাকবে, মিনিস্টার্স, ঠিক আছে, তার উপরে কে থাকবে, আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা এমপি যারা হবে, ঠিক আছে। এখানে পার্থক্য বলে দেবো, তার উপরে কে থাকবে, তার উপরে থাকবে জনগণ, জনগণ, আমি তুমি সবাই। তাহলে আমি তুমি ভোট দিয়ে কি করব, এক একটা এমপিকে আমরা ভোট দেব, সে জিতে গেল, সে জিতে গেল। এইগুলো কতজন হবে, আগে দেখো অনেক, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ এমপি ভারতবর্ষে 552 ছিল, এটা এখন নয় কিন্তু। প্রেজেন্ট ছিল 545 ছিল, এটা ছিল, ঠিক আছে, এটা ছিল, মানে 2019 পর্যন্ত এটা ছিল। এখন বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশানে কি আছে, ম্যাক্সিমাম হতে পারবে 550, তাহলে দুজন গেল কোথায়, ওরা তো পরীক্ষায় পড়ে প্রচুর, 550। প্রেজেন্ট কত আছে, প্রেজেন্ট হচ্ছে 543, 543, সেটা কি কি, 543-এর মধ্যে 530 জন থাকে রাজ্য থেকে, এটা পার্লামেন্টের ক্লাস আমি খুব দেখতে বলবো, কিন্তু ক্যাবিনেট মিনিস্টার বোঝানোর জন্য আমি বলছি।
আর 13 জন থাকে ইউনিয়ন টেরিটরিজ থেকে। তাহলে বাকি এই 17 জন গেল কোথায়? 17 জন গেল কোথায়? 17 জন যেটাই গেল সেটা হচ্ছে 543 এখানে হলো, 17 জন যেটা গেল ইউনিয়ন টেরিটরি থেকে মোট 20 জন হওয়া যায়। কতজন? 20 জন। ইউনিয়ন টেরিটরি থেকে 20 জন বটে, কিন্তু কি করেছে সেখানে 20 জন হয় না, সেখানে 13 জন প্রেজেন্ট নেয়। দিল্লি থেকে 7 জন, বাকিগুলা থেকে 6 জন। ওকে, তাহলে 43 আর 7 কত হয়? 50 হলো। এইখানে যে 7টা মাইনাস করা আছে, এখানে যদি 7 প্লাস করে দিই 50 হলো। আর এই 545 থেকে 543 হয়েছে দুজনকে মাইনাস করে, 552 থেকে 550 হয়েছে দুজনকে মাইনাস করে। এই দুটা ব্যক্তি হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যেটা প্রেসিডেন্ট দ্বারা নমিনেট করা হতো। এটাকে সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে 2019 সালে 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, অর্থাৎ সংবিধান সংশোধনী দ্বারা। মানে লোকসভাতে মোট প্রেজেন্ট মেম্বার হচ্ছে 543 জন। 500, কিন্তু সবাই তো আর মন্ত্রী পায় না, সবাই মন্ত্রী পায় না। তাইলে কতজন গ্রহণ করে? কতজন বলছে মোট শপথ গ্রহণ করবে 15%। 15% বলছে শপথ গ্রহণ করবে। 15% মানে রুলিং পার্টি থেকে 15% শপথ গ্রহণ করবে। তাহলে আমরা সেদিন দেখলাম 15% যদি করে তাহলে 81 হবে। এটাও কোয়েশ্চেন আছে। 81 ম্যাক্সিমাম হতে পারে, 81-র কমও হতে পারে। বিজেপি কি করলো, এনডিএ সরকার এই 3-4 দিন আগে মোট 72 জনকে শপথ গ্রহণ করালো। সেই 72 জনের মধ্যে 30 জনকে ক্যাবিনেট করলো। মানে কি? মানে এরা হচ্ছে খাস ব্যক্তি, প্রধানমন্ত্রীর খাস ব্যক্তি, এনডিএ সরকারের খাস ব্যক্তি। তো এই ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক যদি হয় তাইলেই সে ভাইস চেয়ারম্যান হতে পারবে। আর এই 30 জনের মধ্যে অল্প কয়েকজন, 5-7 জন মিলে হয় কিচেন ক্যাবিনেট, মানে রান্নাঘরের ক্যাবিনেট। আর প্রধানমন্ত্রী হচ্ছে হেড। এই নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, একটাতে কি বলছে, একটাতে বলছে প্রধানমন্ত্রী যেটা বলবে সেটা ধাপে ধাপে এগোবে। প্রধানমন্ত্রী থেকে কিচেন ক্যাবিনেট থেকে ক্যাবিনেট, ক্যাবিনেট থেকে মিনিস্টার থেকে জনগণ পৌঁছাবে। আরেকটা কি বলছে, বলছে আগে জনগণের ডিমান্ড দেখতে হবে, তারপরে মিনিস্টার, মিনিস্টার থেকে কিচেন ক্যাবিনেট, তারপরে কিচেন ক্যাবিনেট, তারপরে পিএমের কাছে আসবে। মানে পিএমের কাছে আসা মানে প্ল্যানিং কমিশনের কাছে চলে আসা। তাহলে এই নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এইখানে বলছে যে ভাইস চেয়ারম্যান হতে গেলে ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক করতে হবে। ক্যাবিনেট মিনিস্টার মানে কি? প্রধানমন্ত্রীর খাস লোক। ওকে, নেক্সট কি আছে? নেক্সট বলছে মেম্বার। নেক্সট টু পার্মানেন্ট ফুল টাইম মেম্বার হয়, টু ফুল টাইম মেম্বার রাখা হয় দুজনকে। ফুল টাইম মেম্বার, ওরা ফুল টাইম মেম্বার থাকবে, ওরা পুরো 5 বছর লাগাতার থাকবে। আর পার্ট টাইম মেম্বার রাখা হয় দুজনকে। পার্ট টাইম মেম্বার কজন থাকে? পার্ট টাইম মেম্বার থাকে দুজন। ফুল টাইম মেম্বার দুজন, পার্ট টাইম মেম্বার দুজন। এক্স অফিসিও চেয়ারম্যান কজন থাকে? এক্স অফিসিও চেয়ারম্যান থাকে 4 জন। অফিসিও মেম্বার আর কি, সরি মেম্বার, এক্স অফিসিও মেম্বার থাকে 4 জন। ঠিক আছে। সিইও কজন? সিইও একজন, চিফ এক্সিকিউটিভ অফিসার একজন। তাকে, তার এই একজন যে হবে সিইও, তার র্যাঙ্ক কেমন থাকা দরকার? তার র্যাঙ্ক গভর্নমেন্ট অফ ভারত সরকারের সেক্রেটারির র্যাঙ্ক থাকা দরকার। তার র্যাঙ্কটা কেমন হবে? সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের সেক্রেটারির মতো র্যাঙ্ক থাকতে হবে। এটা অ্যাপয়েন্ট কে করে? পিএম, প্রধানমন্ত্রীর দ্বারা এটা অ্যাপয়েন্ট করা হয়। নেক্সট, এটা গেল মেম্বারের গল্প। নেক্সট হচ্ছে নেচার। আমাদের ভারতবর্ষে প্ল্যানিং কমিশনের নেচারটা কেমন, কেমন টাইপের নেচার, মানে ধর্মটা কেমন, প্ল্যানিং কমিশনটা কেমন, দেখো কেমন। তাহলে প্ল্যানিং কমিশন গঠন হচ্ছে 1950 সালে। 1950 থেকে 1991 সাল পর্যন্ত এক ধরনের প্ল্যানিং কমিশন চলছে। আর 1991 থেকে আজ পর্যন্ত টিল নাও এক ধরনের প্ল্যানিং কমিশন আছে। তাহলে প্ল্যানিং কমিশনের গল্পটা কীরকম থাকছে? 1950 থেকে 1991 সাল পর্যন্ত এক ধরনের,
আর 1991 সাল থেকে এখন পর্যন্ত এক ধরনের, এখন পর্যন্ত বলছে 2014 সাল পর্যন্ত। ঠিক। তো এই 1950 সাল থেকে 1991 পর্যন্ত কেমন ছিল? এটা দুটো বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা গেছিল। এক নম্বর, 1950 সাল থেকে 1991 পর্যন্ত প্ল্যানিং কমিশনটা ছিল ডেমোক্রেটিক। এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক। প্লাস কি ছিল? প্লাস ছিল ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে আদেশ সূচক, অর্থাৎ উপর মহল যেটা বলে দেবে সেটা নিচ পর্যন্ত চলে যাবে, এটাই ছিল আগে ডেমোক্রেটিক থেকে ইম্পারেটিভ। 1991 সাল থেকে কি ছিল? সেখানে বৈশিষ্ট্যটা একটু পাল্টে যায়। ডেমোক্রেটিক অবশ্যই থাকে, ডেমোক্রেটিকের সাথে সাথে ইম্পারেটিভ না থেকে হয়ে যায় ইন্ডিকেটিভ। ইন্ডিকেটিভ মানে কি? ইন্ডিকেটিভ মানে বিশেষ বিশেষ ক্ষেত্রকে ইন্ডিকেট করে পরে ভারতের উন্নয়নের দিকে এগোনোর একটা প্রবণতা দেখা যায়। এই ডেমোক্রেটিক প্লাস ইম্পারেটিভ এটা কিছুই নয়, এটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমির একটা বৈশিষ্ট্য। সোশ্যালিস্ট ইকোনমির একটা বৈশিষ্ট্য। আর এই ডেমোক্রেটিক প্লাস ইন্ডিকেটিভ এটা কিছু নয়, এটা হচ্ছে ক্যাপিটালিস্ট পুঁজিবাদী অর্থনীতির একটা বৈশিষ্ট্য। যেমন ইউএসএ আছে সোশ্যালিস্ট ইকোনমি, কোথায় আছে? চায়নাতে আছে সোশ্যালিস্ট ইকোনমি, রাশিয়াতে আছে। এই রাশিয়া থেকেই তো প্ল্যানিং কমিশনটা ভারতবর্ষ গ্রহণ করেছে। যেখানে কে হয়? যেখানে গভর্নমেন্ট থাকে হেড, সরকার হবে হেড, এখানে গভর্নমেন্ট যেটা বলবে সেটাই হবে অ্যান্সার, তার বাইরে কিছু নয়। কিন্তু এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে তার উল্টোটা হয়। এটা হচ্ছে আমেরিকা, যেমন আমেরিকাতে এখানে কি থাকবে? এখানে প্রাইভেট হবে হেড, প্রাইভেট হবে হেড। তাহলে এই মাঝখানে এই ট্রানজিশন কী এমন ঘটনা ঘটেছিল 1991 সালে, যার জন্য প্ল্যানিং কমিশনের মানে ধরনটাই পাল্টে গেল? কী এমন ঘটনা ঘটেছিল যার জন্য প্ল্যানিং কমিশনের ধারণাটাই পাল্টে যায়? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ প্রাইভেটাইজের দিকে মানুষ এগোতে থাকে, প্রাইভেটাইজের দিকে এগোতে থাকে। ভারত বুঝতে পারে, ভারতের অর্থনীতিবিদ, ভারত সরকার বুঝতে পারে যে আমাদেরকে বিশ্বব্যাপী জিনিসটা ছড়াতে হবে, ভারতের অর্থনীতিটাকে বিশ্বের কাছে পৌঁছাতে হবে, বিশ্বের কাছে পৌঁছাতে হবে। কীভাবে পৌঁছাবে? তুমি কাউকে ছাড় দেবে তবেই তো সে পৌঁছাবে। তুমি যদি আমাকে স্বাধীনতা দাও তবেই আমি বাইরে গিয়ে ব্যবসা করতে পারবো, তুমি যদি আমাকে স্বাধীনতা না দাও তাহলে আমি বাইরে গিয়ে ব্যবসা করতে পারবো না। সেই জন্য বলছে এলপিজি মডেল আনতে হবে, এলপিজি মডেল। অর্থাৎ এলপিজি মডেল মানে লিবারালাইজেশন, এর ফুল ফর্মটা প্রচুর পড়ে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন। লিবারালাইজেশন মানে স্বাধীনতা দাও, প্রাইভেট কোম্পানি হতে এটা দাও। কি লিখেছেন? ইয়েলো কালারে কিছু বোঝা যাচ্ছে না। ও প্রাইভেটাইজড কি লিখেছেন? আচ্ছা, এটা হচ্ছে প্রাইভেটাইজেশন, ঠিক আছে, প্রাইভেটাইজ। এলপিজি, এলপিজি মডেল, এটাকে বলা হয় এলপিজি মডেল। এলপিজি মডেল এসেছিল 1991-92 সালে। তো এর ফুল ফর্মটা হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন। তাহলে কি একটা কোম্পানিকে স্বাধীনতা দিতে হবে, তাকে প্রাইভেটাইজ করতে হবে, তবেই সে কী হবে? বিশ্বের কাছে পৌঁছাতে পারবে, অর্থাৎ গ্লোবালাইজেশন। এটার ফুল ফর্ম হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এলপিজি মডেল আসার পরে ভারতীয় অর্থনীতি কিন্তু আমাদের কি হয়? ভারতের অর্থনীতি বিশ্বের কাছে পৌঁছাতে থাকে। এটা আসার পর থেকে ভারতের অর্থনীতির ধরনটা, প্ল্যানিং কমিশনের ধরনটা পাল্টে যায়। এখানে আর গভর্নমেন্ট হেড থাকে না, এখানে প্রাইভেট কোম্পানি হেড হয়ে থাকে। জায়গাটা ক্লিয়ার? এখন পর্যন্ত ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যালো 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 স্যার বুঝতে পারছি কিন্তু ভুলে যাবো আর কি। মানে মনে থাকতে চাইছে না এগুলো। মনে 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 থাকার প্রয়োজন নেই, তোমাকে মনে রাখতে হবে কি কি? মনে রাখতে হবে সোশ্যালিস্ট ইকোনমি কোথার থেকে আসেছে। চায়না এবং রাশিয়াতে সোশ্যালিস্ট ইকোনমি ছিল, ব্যাস। আচ্ছা, যদি মনে রাখতে পারছো না, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস আমি দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও একটু লাইনই থাকো, আমি একটা জিনিস দেখাচ্ছি, তাইলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা পিডিএফ দিলাম না এইমাত্র। হ্যালো, গ্রুপে একটা পিডিএফ দিয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছি না। চলো গ্রুপে পিডিএফ যেটা দিয়েছে না, পিডিএফটা খুলে রাখো।
এমসিকিউর যে পিডিএফটা দিয়েছি, এমসিকিউর পিডিএফ দিয়েছি, এই দিয়েছি কিনা বলো রে ভাই। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে দেখো কি করা আছে, সেখানে দেখো বিভিন্ন রকম কোয়েশ্চান আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান আছে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানগুলো দেখলেই বুঝতে পারবে ওগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান, ওগুলো এসএসসিতে আসা কোয়েশ্চান। ওখান থেকে তুমি কি বুঝবে যে তোমার কি বলবো, এখানে 5 ইয়ার প্ল্যানের দু একটা কোয়েশ্চান দেখায়। দেখো 21 নম্বর কোয়েশ্চেনে কি আছে, প্ল্যানিং কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার, কত সালে গঠন হয় প্ল্যানিং কমিশন? 1950 সালে গঠন হয়। এরকম কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। হ্যালো, এই যে দেখো 33 নম্বর কোয়েশ্চেন, হু গেভ দ্য গান্ধিয়ান প্ল্যান ইন ইন 1944, 33 নম্বর কোয়েশ্চেন। কি আছে? এস এন আগারওয়াল। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকেও মনে রাখার ব্যাপার হচ্ছে যে সোশ্যালিস্ট ইকোনমি, এটা অন্য চ্যাপ্টারের অংশ, ওগুলো পড়াবো। সোশ্যালিস্ট ইকোনমি কোথায় আছে? চায়না আর রাশিয়াতে। ওকে, সোশ্যালিস্ট ইকোনমিতে কে হেড হয়? গভর্নমেন্ট হেড হয়। এখানে ক্যাপিটালিস্ট ইকোনমি কোথায় আছে? ইউএসএতে আছে। প্রাইভেট হেড হয়, প্রাইভেট হেড হয় সেখানে। এলপিজি কত সালে আসে? 1991-92। এলপিজির ফুল ফর্ম কি? এলপিজি নিয়ে আমরা অনেক ডিসকাশন করব টাইম বাই টাইম। বুঝতে পারলে এরপরে? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ এতদিন, স্যার, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। এভাবে পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে আমি যে চ্যাপ্টার পড়াই আমি টার্গেট করি যে চ্যাপ্টারটা এমনভাবে পড়াবো যাতে করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কাভার হয়। এরপরে যে পিডিএফগুলো তোমাদেরকে দিই এমসিকিউর, সেগুলো খুব হাই লেভেল এক্সামের আমি দিই, ঠিক আছে। ব্ল্যাক বুক অফ জিকে থেকে আমি এমসিকিউ প্র্যাকটিস করি এবং তোমাদেরকেও পাঠাবো। স্ট্যান্ডার্ড বই থেকে আমি পড়াই, আর স্ট্যান্ডার্ড বইয়েই আমিও পড়ি। আমি উল্টাপাল্টা বাঁঝা বই আমি কোনোদিনই পড়িনি, ঠিক আছে। চলো, তাহলে কি হচ্ছে, হ্যাঁ এরপর আমি চলে আসছি তাহলে প্ল্যানিং কমি আমরা কি কি পড়লাম এখন। এটার জন্য কি বই ফলো করব? এটার জন্য বই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকোনমির বই, বাংলা ভার্সনে বই। প্রথম কথা তুমি মানে সে উপযুক্ত ইংলিশ ভার্সনের একটু বলুন। ইংলিশের ভার্সনে সেনগেজ বলে একটা বই আছে। সেনগেজ, সেনগেজ বানানটা কেমন বলে জানি না। সেনগেজ। সেনগেজ, সেনগেজ, সেনগেজ বলে একটা বই আছে, সেখান থেকে পড়তে পারো, ঠিক আছে। আমি যা ক্লাস পড়াই দিচ্ছি, ক্লাস করার পরে কোনো বই পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক। চলো, তাহলে কি হচ্ছে, আমরা কী কী দেখলাম। প্ল্যানিং কমিশনের ব্যাকগ্রাউন্ড পুরো কমপ্লিট। দেখো ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান কে ছিল? গুলজারিলাল নন্দ, যে পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিল একবার। হ্যাঁ, দেখো প্ল্যানিং কমিশনটা কীভাবে গেছে। প্ল্যানিং কমিশন গঠন হয়ে গেছে 1950 সালে। প্রথমে কি হয়েছে, গঠন হওয়ার পরে কী হয়েছে, 3টে প্ল্যানিং কমিশন চলেছে 5 বছর করে, তারপরে আবার গ্যাপ পড়ে গেছে। গ্যাপ পড়েছে তার কারণে যেখানে বড় রকম ঘটনা ঘটেছে, ঠিক আছে। গ্যাপ পড়ে গেল, তারপরে কি হলো, গ্যাপ পড়ার পরে এটাকে হলিডে বলা হলো, এটাকে অ্যানুয়াল প্ল্যান বলা হয়। তারপরে আবার দুবার হলো, দুবার মধ্যে একবার হলো 4 বছরের। এটা কোশ্চেন আছে যে কোন 5 ইয়ার প্ল্যান কমপ্লিট হয়নি? এটা কমপ্লিট হয়নি, সরকার পড়ে গেছিল, ঠিক আছে। এখানে কি হলো, দুটো হলো। তারপরে কি হলো, 1980-85, 85 থেকে 90, 5 বছর কমপ্লিট হয়ে গেল। তারপরে আবার গ্যাপ পড়ে গেল একটা, আবার গ্যাপ পড়ে গেল, এই যে এলপিজি মডেলের সময়টা গ্যাপ পড়ছে। তারপরে আবার র্যান্ডামলি চলতে থাকছে। তারপরে নীতি আয়োগ আসছে, নীতি আয়োগ আসছে 2015 সালে, 2015 সালে নীতি আয়োগ আসবে। চলো, আমরা তাইলে আমি একটা বেসিক জিনিস বলছি তোমাদেরকে, বেসিক এই গ্যাপগুলো কেন হয়েছে সেগুলো। কারণ ফাউন্ডেশন ব্যাচ মানে আমাকে এখানে বোঝাতে হবে বেশি, ঠিক তো। তাহলে এখানে এই যে 1951 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66, এত দূর আসার পর একটা গ্যাপ পড়েছে। কি গ্যাপ, গ্যাপটা কেন পড়ছে, এই গ্যাপটা নিয়ে হালকা বলছি। এই 61 থেকে 66 সময় 3টে বড় বড় ঘটনা ঘটছে। একটা হচ্ছে চায়না পাকিস্তানের সাথে যুদ্ধ, একটা চায়নার সাথে যুদ্ধ, একটা পাকিস্তানের যুদ্ধ, দুর্ঘটনা। আর দুর্ভিক্ষ আছে সেই সময়। 5 বছরের প্ল্যান দিতে পারছে না, তাই আচ্ছা চলো চলো এগুলো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের থ্রুতে করি। হেডিং দাও ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। চলো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। তাহলে আমরা কি পড়বো, আমরা দেখব ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ওকে, সবাই খাতাপত্র রেডি রেখেছো? কনসেন্ট্রেশনটা দিলে পড়ার দিকে? হ্যাঁ স্যার। মন দিয়ে শুনবে, মন দিয়ে পড়বে, নয়তো কিন্তু কোনো দিকে হবে না। প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়। প্রথম
কত সাল থেকে কত সাল? 1951 থেকে 56। ব্যাস। মডেলটার কি নাম ছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মডেলটার কি নাম? হ্যারোড ডোমার মডেল। ব্যাস, মডেলটা মুখস্থ করলে কোশ্চেন আসবে, হুইচ অফ দ্য ফলোয়িং মডেল ইজ কনস্ট্রাক্টেড ইন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান বা ফর্মুলেটেড ইন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান? অ্যান্সার হবে হ্যারোড ডোমার মডেল। নেক্সট, এখানে কিসের উপর জোর দেওয়া হয়? এখানে মেনলি যেটার উপর জোর দেওয়া সেটা হচ্ছে এগ্রিকালচার, কৃষিকাজের উপর। ওকে, নেক্সট হচ্ছে, আমি এখানে চলে যাব এগ্রিকালচারের উপরে। টার্গেট, অর্থাৎ টার্গেট কত দেওয়া হয়েছিল? ভারত সরকার প্ল্যানিং কমিশন টার্গেট দিয়েছিল যে আমরা এই 5 বছরে 2.1% অফ জিডিপিতে আমরা 2.1% আমরা বৃদ্ধি করব, এটা টার্গেট দিয়েছিল। কে টার্গেট দিয়েছিল? প্ল্যানিং কমিশন। কিন্তু হয়েছিল কত? 3.6%। মানে বাম্পার স্ট্রোক, মানে বিশাল পরিমাণে প্রফিট হয়, খুব প্রফিট হয়। কিন্তু কেন প্রফিটটা হয়েছিল? কোথাও কি কোনো বুঝতে ভুল ছিল ভারতীয়দের? হ্যাঁ, এখানে অনেকগুলো কারণ ছিল। ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947 সালে। স্বাধীন হওয়ার আগে সেখানে রুল করতো ব্রিটিশরা রুল করতো, বলো স্বাভাবিক জিনিস। ব্রিটিশরা ভারতবর্ষে রুল করতো কেন? কারণ হচ্ছে এখান থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে যাওয়া আলটিমেট টার্গেট। কীরকম লুট? বিভিন্নভাবে। যেমন এগ্রিকালচারে যেখানে ধরো ধান চাষ হবে, সেখানে ধান চাষ করে ব্রিটিশদের বেশি প্রফিট হবে নাকি পাট চাষ করে তাদের বেশি প্রফিট হবে? বলো তো কেউ। বলো। পাট। ভেরি গুড, পাট পাট চাষ করে। কারণ কি? কারণ তারা পেট ভরাবে, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে তারা পাটটার থেকে যে ম্যাটেরিয়ালটা তৈরি হবে সেটা বিদেশে এক্সপোর্ট করে প্রচুর টাকা রোজগার করবে। কিন্তু ভারতীয়দের ক্ষতি ছিল পাট চাষ করে। ক্ষতি বলতে কি? তুমি তো এক্সপোর্ট বা ইম্পোর্ট, তুমি তো এক্সপোর্ট বা ইম্পোর্টের অধিকারী নয়। তুমি তো ফরেন বিজনেসের ক্ষেত্রে তোমার তো অধিকার নেই। তাহলে তোমার পাটে সেখানে প্রফিট কী আছে? তোমার ধানে প্রফিট আছে, অ্যাটলিস্ট পেট ভরে খেতে পারবে। কিন্তু ব্রিটিশরা কী করতো? ব্রিটিশরা বাণিজ্যিক অর্থনৈতিক যে দ্রব্যগুলো ছিল সেই দ্রব্যগুলো বেশি চাষ করতো। যেমন পাট, নীল, জাফরান, লং, এলাচ, যেগুলো দিয়ে বেশি টাকা আসবে। তাহলে ভারতীয়রা জানতো না যে কোথায় কত পরিমাণে ধান হবে, কী সব না সব জানতো না তখন, যখন প্রথম স্বাধীন হওয়ার পরে। তাহলে স্বাভাবিক জিনিস, তাদের আগে থেকে একটা আইডিয়াটা কম আছে যে ধান চাষ তো কম হয়। কিন্তু যখন জমির পরিমাণ বেড়ে যায়, ধান চাষের পরিমাণ বেড়ে যায়, গম চাষ, ভুট্টা চাষের পরিমাণ বেড়ে যায়, তখন হঠাৎ করে প্রচুর পরিমাণে সাকসেস হয়। স্বাভাবিক জিনিস বেশি হবেই, কোনো করার নেই, স্বাভাবিক। সেই জন্য প্রচুর পরিমাণে প্রফিট হয়ে যায়। এবং সেই এগ্রিকালচারকে ডেভেলপ করার জন্য কিছু মাল্টিপারপাস প্রজেক্ট করেছিল। যেমন ভাকরা নাঙ্গাল ড্যাম সতলুজ নদীর তীরে আছে, হীরাকুন্দ ড্যাম, দামোদর ভ্যালি কর্পোরেশন, এই তিনটাই পরীক্ষায় পড়ে কোশ্চেন আসবে যে ভাকরা নাঙ্গাল ড্যাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গঠিত হয়? অ্যান্সার হবে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ঠিক, জায়গাটা ক্লিয়ার? তাহলে এই তিনটা পয়েন্ট সুন্দরভাবে মনে রাখবে, নয়তো কিন্তু চাপ আছে। নেক্সট কি আছে? সিডিপি গঠন হয় সে বছর, মানে সেই 5 ইয়ার প্ল্যানে। সাল বললে সিডিপি গঠন হয় 1952 সালে। সিডিপির ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, জায়গাটা ক্লিয়ার? এই যে 1952 সাল লেখা আছে এখানে, 1952 সালে। এনডিসি গঠন হয় এই 5 ইয়ার প্ল্যানে। এনডিসি একটু আগে বললাম, 1952 সালের 6 অগাস্ট এনডিসি গঠন হয়। এই 5 ইয়ার প্ল্যানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে কি হয়? জাতীয়করণ হয়। কেউ আমাকে বলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে কি নাম ছিল? বলো। ইম্পেরিয়াল ব্যাংক। ভেরি গুড। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1950 সালে ন্যাশনালাইজড হয়, যেটা গঠিত হয়েছিল 1921 সালে। তখন তার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নামকরণ হলো
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে। ন্যাশনালাইজড কথাটার অর্থ হচ্ছে যখন সরকারের শেয়ার 51% বা তার বেশি হয় তখন সেটা ন্যাশনালাইজ হয়ে যায়। জায়গাটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, আরেকবার বলুন এটা। আরেকবার বলি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা গঠন হয়েছিল 1921 সালে। এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই নাম গ্রহণ করে 1955 সালে। অর্থাৎ ন্যাশনালাইজ হয়ে যায়, জাতীয়করণ হয়ে যায় 1955 সালে। ন্যাশনালাইজ হয় তখন যখন এক সরকারের শেয়ার 51% বা তার বেশি, এটা আলাদা চ্যাপ্টার আছে, আমি বুঝাবো ওটা। প্রাইভেটাইজেশন, ন্যাশনালাইজেশন আর ডিসইনভেস্টমেন্ট, তিনটে জিনিসে। এই যেমন রেলওয়েটা প্রাইভেটাইজ হচ্ছে, কেন হচ্ছে, কতটা শেয়ার থাকলে প্রাইভেটাইজ হয়, সব আলোচনা হবে। ওকে, চলো নেক্সট, সেকেন্ড ফাইভ। এনডিসিটা একবার বলুন, এনডিসিটা। এনডিসি গঠন হয় 1952 সালের 6 আগস্ট। এটা হচ্ছে একটা অ্যাপ্রুভাল বডি। প্ল্যানিং কমিশন কি করবে সেটা একে জানায়, তারপরে অ্যাপ্রুভ করে। এনডিসির চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী। ঠিক, চলো নেক্সট, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 প্রথম গল্প কি? টাইমটা 56 থেকে 61, ব্যাস। মডেলটার কি নাম ছিল? মডেলটার নাম ছিল মহালনোবিস মডেল, ব্যাস। কিসের উপর জোর দিয়েছিল? ব্যাস, ইন্ডাস্ট্রির উপরে জোর দিয়েছিল। এগুলো কোশ্চেন আসবে, কিসের উপর জোর দেওয়া হয়? ইন্ডাস্ট্রির উপরে। তারপরে কি কোশ্চেন আসবে? কোশ্চেন আসবে এইখানে 3টা স্টিল প্ল্যান্ট গঠন হয়েছিল। সেই 3টা স্টিল প্ল্যান্টের নাম হচ্ছে, একটা হচ্ছে দুর্গাপুর, আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে, যেটায় সাহায্য কে করেছিল? ব্রিটিশরা সাহায্য করেছিল। কোশ্চেন আসবে দুর্গাপুর প্ল্যান্ট কত সালে যদি বলে, সালটাও আসতে পারে। দুর্গাপুর প্ল্যান্ট 1959 বলে, যাই হোক 59। 59, যাই হোক, গল্পটা হচ্ছে যে বলবে কোন 5 ইয়ার প্ল্যানে দুর্গাপুর প্ল্যান গঠিত হয়? অ্যান্সার হবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। কাদের সহায়তায়? অ্যান্সার হবে ব্রিটিশদের সহায়তায়। দুর্গাপুর প্ল্যান কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। চলো নেক্সট, ভিলাই প্ল্যান কোথায় আছে? ছত্তিশগড়ে। কাদের সহায়তায়? রাশিয়াদের সহায়তায় তৈরি হয় ভিলাই প্ল্যান। নেক্সট, রাউরকেল্লা উড়িষ্যাতে আছে, যেটা জার্মানিদের সহায়তায় এটা প্ল্যানটা তৈরি হয়। 3টে প্ল্যান সম্পর্কে আলোচনা হয়ে গেল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আর কি কি আছে? এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে সেল করানো হয়েছিল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ফুল ফর্মটা মনে রাখবে। 1900 সরি, এটা গঠন হয়েছিল 1954 সালে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে এটা গঠন হয়েছিল। এটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান বলে, এটা বলতে ভুলেছি। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1954 সালে। এটা আগেই বলা দরকার ছিল, যাই হোক মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসছে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসছে এখানে 1956 সালে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল 1948 সালে, ব্যাস, জায়গাটা ক্লিয়ার। চলো নেক্সট হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান প্রথম কথা হচ্ছে মোস্ট আনসাকসেসফুল, অর্থাৎ ব্যর্থ হয়েছিল, এটা সফল হয়নি। ভালো করে মনে রাখো, এটা সফল হয়নি কিন্তু। বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং 5 ইয়ার প্ল্যান ওয়াজ বিকাম আনসাকসেসফুল, ওকে, বা নট অ্যাচিভড মাচ সাকসেস, ঠিক আছে। কোয়েশ্চেন আসছে তখন কী হবে? থার্ড 5 ইয়ার প্ল্যান মডেলটা কি ছিল? সুখমণি চক্রবর্তীর দেওয়া মডেল, প্রফেসর স্যান্ডি অ্যান্ড সুখমণি চক্রবর্তী। যাই হোক, মডেলটার নাম ছিল ডেপিকশন মডেল। কোশ্চেন আসবে না এগুলো, ডেপিকশন মডেল কোশ্চেন আসবে না, চিন্তা নেই, ঠিক আছে। চলো, এখানে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল। মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি। স্টিল প্ল্যান্ট, বোকারো স্টিল প্ল্যান্ট এখানে তৈরি হয়। বোকারো স্টিল প্ল্যান্ট ইউএসএসআর এর সাহায্য নিয়ে, কোথায়? ঝাড়খণ্ডে আছে বোকারো স্টিল প্ল্যান্ট। এইটা আনসাকসেসফুল হওয়ার পিছনে 3টে বড় বড় কারণ। 1 নম্বর কারণ হচ্ছে 1962 সালের ইন্দো চায়না যুদ্ধ।
নম্বর কারণ হচ্ছে ইন্দো পাক ওয়ার। 3 নম্বর কারণ হচ্ছে 1965-এ দুর্ভিক্ষ, ভারতবর্ষে গ্রেট ফেমাইন দেখা যায়। এই 3টা কারণের জন্য ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়। সাথে সাথে কি হয়, সাথে সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পরবর্তীকালে আর প্ল্যানে আসে না। পরবর্তীকালে আর প্ল্যান আসবে না, 5-এর প্ল্যান আসবেই না এই 3টা ঘটনার জন্য। কেন আমরা দেখব এখন। এই 3টা ঘটনার জন্য 1 নম্বর হচ্ছে প্ল্যানটা আনসাকসেসফুল হচ্ছে, 2 নম্বর হচ্ছে পরবর্তীকালে আর পঞ্চবার্ষিকীর পরিকল্পনা হবে না। কেন, কারণটা বলছি। আমরা জানি যে একটা দেশে যুদ্ধ হওয়া মানে দেশটা অ্যাটলিস্ট 50 বছর পিছনে চলে যাওয়া, 50 বছর পিছনে চলে যায় দেশটা। সেখানে দুটো পরপর যুদ্ধ হয়েছে, মানে ক্ষয়ক্ষতি আর বলার কিছু নেই। আশা করি বুঝতে পারছো কতটাই ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতিটা বুঝে সেই সময় ভারতবর্ষের পরিস্থিতিটা। যুদ্ধ হচ্ছে, যুদ্ধে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়ার ফলে টাকাতে, ভারতীয় অর্থতে অসুবিধা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানুষের খাদ্যের অভাব হয়, দুর্ভিক্ষে প্রচুর মানুষ মারা যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে মানুষকে খাবার দেওয়া, মানুষকে খাবারের ব্যবস্থা করা। সেই জন্য গঠন হলো এফসিআই, ফুড কর্পোরেশন, ফুড কোঅপারেশন অফ ইন্ডিয়া। কত সালে? 1965 সালে। দেখবে ফুডের যে এক্সাম হয় সেগুলো এফসিআই থেকেই তো হয়। দেখবে ট্রাকগুলোতে দেখেছি কিনা গাড়িতে এফসিআই লেখা থাকে, দেখেছো নাকি দেখো নি? হ্যালো, দেখেছি। দেখেছো তো এফসিআই বড় করে লেখা থাকে। তো সেই ফুড অর্থাৎ খাদ্য বন্টন, মানুষকে খাবার দিতে হবে, খাবার পৌঁছাতে হবে মানুষের কাছে। এখানে গঠন হয় পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউটিভ সিস্টেম। পিডিএস গঠন হয়, পাবলিক ডিস্ট্রিবিউটিভ সিস্টেম। এখানে গঠন হয় এপিসি, এগ্রিকালচার প্রাইস কমিশন, যেটার বর্তমানে নাম হয়েছে সিএসিপি, কমিশন অন এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস। দ্যাট ক্লিয়ার? দ্যাট ক্লিয়ার? হ্যালো, ভেরি গুড। চলো, পিডিসি পুরো নামটা কি বলুন? হ্যাঁ পিডিসি পুরো নামটা কি বলুন কি বললে? স্যার? হ্যাঁ, পিডিসি পুরো নামটা কি? পাবলিক ডিস্ট্রিবিউটিভ সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউটিভ সিস্টেম। হয়েছে? লেখা হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো, বুঝতে পারছো তো? ক্লাসগুলো বুঝতে পারছো? ক্লাসগুলো বুঝতে পারছো না? নাই? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, স্যার এই ক্লাসটা রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে তো? অবশ্যই। আমি তো প্রথম দিন থেকে বলছি আমার ক্লাস মানেই রেকর্ডিং করবে, ঠিক আছে? আমার ক্লাস মানেই রেকর্ডিং দেবে। এবার অ্যাক্সিডেন্টালি ধরো বাড়ি গেলাম, ল্যাপটপটা নিয়ে গেলাম না, তখন হবে না, আলাদা গল্প। বা নেটওয়ার্কের ডিস্টার্ব, সেগুলো আলাদা গল্প। কিন্তু নর্মালি রেকর্ড আমার হবেই। রেকর্ড হচ্ছে, দেখো রেকর্ড পুরো চলছে। এই ব্যাচে যারা পড়ছো, যবেই অ্যাডমিশন হোক কোনো অসুবিধা হবে না, কারণ ফাউন্ডেশন ব্যাচ, যে চ্যাপ্টারটা করাবে ডেপথে করানো হবে। চলো, নেক্সট হচ্ছে কি, থার্ড হয়ে গেছে, আমরা অ্যানুয়াল প্ল্যানে যাব। অ্যানুয়াল প্ল্যান, তাহলে 3টা থার্ড 5-ইয়ার প্ল্যান হওয়ার পরে আমরা কিসে যাব? অ্যানুয়াল প্ল্যানে যাব। কেন এখানে অ্যানুয়াল প্ল্যান হচ্ছে? কারণটা ছিল এরকম যে যেহেতু সেই সময় পরিস্থিতি ভালো ছিল না, তাই 5 বছরের প্ল্যান দেওয়ার মতো ভারতের অবস্থা তখন ছিল না। তার জন্য কি বললো যে 3 বছর একবার করে মানে অ্যানুয়াল প্ল্যান হবে আর কি, যেটাকে এই অ্যানুয়াল প্ল্যানটাকে বলা হয় হলিডে প্ল্যান বলা হয়। হলিডে প্ল্যান বলা হয়, ঠিক। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস। তাহলে ওই যে 1965 সাল বা থার্ড 5-ইয়ার প্ল্যানের দুর্ভিক্ষটাকে দূরীকরণ করার জন্য এখানে কিছু স্টেপ নেওয়া হলো। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা যে গ্রিন রিভলিউশন। গ্রিন রিভলিউশন, গ্রিন রিভলিউশন মানে কি বলতো? গ্রিন রিভলিউশন মানে হচ্ছে সবুজ বিপ্লব।
গ্রিন রিভলিউশন বলা হয় MS স্বামীনাথনকে বলা হয় গ্রিন রিভলিউশনের জনক। MS স্বামীনাথন, তার একটা বই ছিল, বইটার নামটা আমি ভুলে গেছি, আমি পরবর্তীকালে আমি নোটে বা খাতায় কোথাও দেখতে পেলাম, আমি তখন বলে দেবো, ঠিক আছে। গ্রিন রিভলিউশন থেকে একটা কোয়েশ্চান খুব পড়ে পরীক্ষায় এবং পড়ার পরেও ভুল করি আমরা, বলে গ্রিন রিভলিউশন কোন প্ল্যানে এসেছিল। প্রথম কথা, কোনো প্ল্যানে আসে না, এটা কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এটা আসেইনি, এটা এসেছিলো অ্যানুয়াল প্ল্যানে এসেছিলো, এটা হলিডে প্ল্যানে এসেছিলো। তাহলে গ্রিন রিভলিউশনের অপশান অনুযায়ী অ্যান্সার হবে, প্রথমে যাকে প্রায়োরিটি দিবে সেটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। অ্যানুয়াল প্ল্যান, যদি অ্যানুয়াল প্ল্যান অপশান না থাকে তাহলে অ্যান্সার হবে 4th 5 ইয়ার প্ল্যান। 4th 5 ইয়ার প্ল্যান, যদি 4th 5 ইয়ার প্ল্যানও অপশানে না থাকে তখন আসবে 3rd-এ। তো এতটা ঘটনা ঘটবে না, যদিও অ্যানুয়াল আর 4th-এর মধ্যে অ্যান্সার হয়ে যায়। এখানে কিসের উপর জোর দেওয়া হয়? মেনলি গমের উপর, হুইট অ্যান্ড রাইস। মেনলি হচ্ছে গম, গমের উপর গ্রিন রিভলিউশনে মেনলি ফোকাস দেওয়া হয়, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি, এখানে ভালো মানে ভালো ভালো দামি দামি বীজের ইয়ে করা হয়, চলো, মানে ফসলের পরিমাণ বাড়ানোর জন্য। নেক্সট হচ্ছে 4th 5 ইয়ার প্ল্যান। 4th 5 ইয়ার প্ল্যানে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো 1969 থেকে 1974 সাল পর্যন্ত হয়েছিল। টার্গেট দিয়েছিল 5.7%, হয়েছিল 3.7%, 3.3%, মানে ফেলিওর হয়েছিল, সফল হয়নি, ব্যর্থ হয়েছিল, ঠিক আছে। এখানে একটা নতুন স্ট্র্যাটেজিকে ফলো করা হয়েছিল, যার নাম ছিল গডগিল স্ট্র্যাটেজি। গডগিল স্ট্র্যাটেজি, ঠিক আছে। মডেলটা ছিল লিওনটিপ মডেল, LEONTEEF, লিওনটিপ মডেল। নেক্সট এখানে একটা আবার যুদ্ধ এখানেও ঘটছে, 1971 সালে ইন্ডিয়া পাক ওয়ার, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধ, ঠিক আছে। ওকে, নেক্সট, তাহলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধ মানে হলো, মানে আবার সেই একই অবস্থা, দুর্ভিক্ষের অবস্থা, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব খারাপ হয়ে গেল, পলিটিক্যাল স্টেবিলিটি হারিয়ে গেল। এখানে কি হয়েছিল? এই 4th 5 ইয়ার প্ল্যানে SAIL, সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা 1954 সালে গঠন হয়েছিল, সেটা 1972 সালে জাতীয়করণ হয়, মানে ন্যাশনালাইজড হয়, ঠিক আছে। এইখানে কি হয়েছিল? এইখানে এই 4th 5 ইয়ার প্ল্যানেই 1969 সালে 14th ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজ, 14টা ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল, 14টা ব্যাংক জাতীয়করণ হয়েছিল। এইখানেই এই 4th 5 ইয়ার প্ল্যানের মধ্যেই যেটা হয়েছিল, অ্যাটম বম টেস্ট হয়েছিল, অ্যাটম বম টেস্ট। কি নাম ছিল, কেউ বলতে পারবে? স্মাইলিং বুদ্ধ। ভেরি গুড, নাম ছিল স্মাইলিং বুদ্ধ বলে নামকরণ করে, স্মাইলিং বুদ্ধ। কত সালকে বলতে পারবে? 1969 পোখরান। 1974, 1974, ঠিক আছে। এখানে মনে হয় ICC মনে হয় ঘটনা হচ্ছে নাকি, দেখে নেবে তো, যাই হোক, এটা তো প্ল্যানিংয়ের নয়, কিন্তু সালটা মনে পড়ে গেল, ঠিক আছে। মানে ভাবনা নাই তো আবার যে প্ল্যানিং ইসরো কমিশনের দ্বারা ক্রিকেট কাউন্সিল গঠন হলো, না 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 না, এমনি নেই, মানে জাস্ট আমি বললাম আর কি। হ্যাঁ বলো, কি বলছো? ইসরো গঠন হচ্ছে না কেন? হ্যাঁ, ইসরো গঠন হচ্ছে 1969 সালে। চলো, স্যার তাহলে অ্যাটম বম টেস্ট সাল বললেন? অ্যাটম বম টেস্ট একবার দেখে নাও তাহলে, 1974, দেখে নাও, যদি ডাউট হচ্ছে দেখে নাও। নেক্সট হচ্ছে 5 নাম্বার, 5th 5 ইয়ার প্ল্যান। লিখেছো? এই কি বলে, শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার? গরিবি হাটাও, SSC GD-তে পড়েছিল, গরিবি হাটাও, বহুত পরীক্ষা পড়ে গেছে। গরিবি হাটাও কোন পরিকল্পনাতে এসেছিল? গরিবি হাটাও কত? 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, এইখানে একটা জিনিস বলার ছিল, এখানে বলা হয়নি, এখানে একটা জিনিস বলে দিই, কোথায় গেল? 3rd 5 ইয়ার প্ল্যানে এটা মিস্টেক হয়ে যাচ্ছিল। 3rd 5 ইয়ার প্ল্যানে 3টে ঘটনা দেখলাম। কী কী ঘটনা দেখলাম বলো তো? এটা একটু বলি, হ্যাঁ, কারণ এটা এই 1965 সালে যে 3rd 5 ইয়ার প্ল্যানে ঘটনা ঘটছে, এটা একটু অ্যাড করে না একটা জিনিস, যে 1964 সালে আমাদের প্রধানমন্ত্রী
ডক্টর জওহরলাল নেহরু দেহত্যাগ করছেন, মানে মারা যাচ্ছে আর কি 1964 সালে। সেই 1964 সালেই দেখো রাজনৈতিক অবস্থা কত দুর্বল হয়ে গেছে। গুলজারিলাল নন্দ, জিএল নন্দ কি হচ্ছে, পিএম হচ্ছে। আবার সেই 1964 সালেই নতুন প্রধানমন্ত্রী হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, জয় জওয়ান জয় কিষান, লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে। সেই প্ল্যানের মধ্যে 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী মারা যাচ্ছেন, যদিও মারা যাওয়ার পিছনে বহুত কিছু রহস্য আছে, কিন্তু মোট কথা মারা যাচ্ছে। এই ঘটনাগুলোও মনে রাখবে, এত কিছু কারণের জন্যই ফেলিওর হয়েছিল, ঠিক আছে। স্যার একটা ইয়ারেই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে 14 দিন ছিল সে প্রধানমন্ত্রী, 13 দিন না 14 দিন ছিল মাত্র। চলো নেক্সট, ফিফথ 5 ইয়ার প্ল্যান। ফিফথ 5 ইয়ার প্ল্যান মানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওকে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কী দেখবে, প্রথম দেখবে যে সালটা 1974 থেকে 1979। টার্গেট ছিল 4.4, হয়েছিল 4.8, মানে এটা সাকসেস হয়েছিল, এইখানে কি করেছিল, এইখানে 20 দফা উন্নয়ন হয়েছিল, 20 পয়েন্ট প্রোগ্রাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 20 পয়েন্ট প্রোগ্রাম, 20 পয়েন্ট প্রোগ্রাম। আমাদের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকছে। 20 পয়েন্ট প্রোগ্রাম, 20 পয়েন্ট প্রোগ্রাম মানে কি, মানে 20টা মোট 20টা ক্ষেত্রকে সিলেক্ট করেছিল, 20টা সেক্টরকে সিলেক্ট করেছিল যে এই পয়েন্টগুলোর উপর উন্নয়ন করতে হবে। যেমন ধরো ধরো যদি বলি যে যেমন একটা ছিল অন্তোদয়া প্রোগ্রাম, ঠিক আছে। যেমন রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা, এই ধরনের গ্রাম উন্নয়ন, তারপরে সড়ক উন্নয়ন, ঠিক আছে, আবাস যোজনা থাকতে পারে। তাহলে মোট 20টা ওয়াটার ইরিগেশন প্রজেক্ট থাকতে পারে। তাহলে এইরকম মোট 20টা পয়েন্টের উপর উন্নয়নের কথা ভাবে। কোশ্চেন আছে যে 20 পয়েন্ট প্রোগ্রাম কোন 5 ইয়ার প্ল্যানে আসে, ফিফথ 5 ইয়ার প্ল্যান। গরিবি হাটাও কোন 5 ইয়ার প্ল্যানে এসে, 5 নম্বর 5 ইয়ার প্ল্যানে আসে, ঠিক আছে। 5 নম্বর 5 ইয়ার প্ল্যানে আর কি কি হচ্ছে, চলো এইখানে কি হচ্ছে, এইখানে 1974 সালেই আমি এটা আরবিআই যখন পড়াইছিলাম তোমাদেরকে, তখন আমি বলেছিলাম, কেউ বলতে পারবে আরবিআই এর গল্পে আছে ইনফ্লেশনের গল্প, কেউ বলতে পারবে ইনফ্লেশনের ক্ষেত্রে কি হয়েছিল, কেউ বলতে পারবে না? হ্যালো, দেখো তোমরা পড়াশোনা করছো না, কি বলেছিলাম যে 1974 সাল থেকে ইনফ্লেশন কন্ট্রোল করার দায়িত্ব আরবিআই এর হাতে দিয়ে দেয়। মানে কি, কন্ট্রোল অফ ইনফ্লেশন ইজ হ্যান্ডেড ওভার টু আরবিআই। আগে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করত সরকার, গভর্নমেন্ট, কিন্তু 1974 সাল থেকে কে করছে, আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে চলে আসে ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষমতা, যেটা আগে ছিল না। এই 5 ইয়ার প্ল্যানের সময় এসছে, যেটা চলবে 2016 সাল পর্যন্ত। 2016 সালে আবার কি আসবে, গভর্নমেন্ট চলে আসবে, সাথে আরবিআই থাকবে, যেটা এমপিসি গঠন হবে, মনিটারি পলিসি কমিটি। এমপিসি থাকবে, আরবিআই মানে গভর্নমেন্ট দ্বারা একটা নতুন কমিটি গঠন করা হবে, মনিটারি পলিসি কমিটি, যেখানে গভর্নমেন্টেরও ব্যক্তি থাকবে, আরবিআইয়ের ব্যক্তি থাকবে। এটা হচ্ছে 2016 সাল। মনে পড়েছে আরবিআই পড়াইছি? হ্যালো, বলো রে ভাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হ্যাঁ স্যার বললে আবার পড়তে হবে কেন, ঘরে পড়ো, কী করছো? হ্যাঁ, চলো তাহলে কী হলো গল্পটা হলো এইরকম যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্বে চলে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে সরকার আর সামলাতে পারছে না। চলো, হয়ে গেল এমার্জেন্সি। এই 5 ইয়ার প্ল্যানে এমার্জেন্সি আসে, এই 5 ইয়ার প্ল্যানেই নতুন কি বলবো, মানে একটা নতুন পার্টি চলে আসে ভারতবর্ষে। কোন পার্টি আসে, সে পার্টির নাম ছিল জনতা পার্টি। জনতা পার্টি, আছে জনতা পার্টি ইন সেন্টার। কত সালে, 1977 সালে। দাঁড়াও লিখাচ্ছি না,
19 লিখাচ্ছে না কেন রে ভাই? একটু একটু কয়েক সেকেন্ড দাঁড়াও। হুম, না, একটু একটু লিখাচ্ছে না। যাই হোক, জনতা পার্টি আছে, সালটা লিখে 1977, একটু কোনো কারণবশত লিখাচ্ছে না, ঠিক ওটা কোনো অসুবিধা নেই। 1977 সালে জনতা পার্টি চলে এলো, ব্যাস। জনতা পার্টি এসে পরে কী করবে? বলবে আমরা 5 ইয়ার প্ল্যান আমরা করবো না, বলছি আমরা কী করবো? আমরা রোলিং প্ল্যান করব, রোলিং প্ল্যান, ঠিক আছে। চলো নেক্সট দেখো, রোলিং প্ল্যান, রোলিং প্ল্যান 1978 থেকে আসে। এখানে কি হয়েছে? এখানে মাথায় রাখবে, রোলিং প্ল্যান নিয়ে আসছে কারা? জনতা পার্টি দ্বারা নিয়ে আসছে, জনতা পার্টি। এটা কি বলা হয়? এটাকে বলা হয় পার্সপেক্টিভ প্ল্যান। এই প্ল্যানটাকে বলা হয় পার্সপেক্টিভ প্ল্যান, PERS, পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ প্ল্যান। ওকে, এইখানে পভার্টি লাইন অর্থাৎ দরিদ্রের লাইন মাপা হয়। মানে কি? মানে বলে দিচ্ছি, পভার্টি লাইন মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি গরিবকে, গরিবকে এখানে অনেক কিছু ব্যাপার ছিল, যে আরবানদের জন্য আলাদা একটা, আর তোমার কি বলবো, যেটা হচ্ছে রুরালদের জন্য আলাদা। এই পভার্টি লাইন বাই লকড়ওয়ালা কমিটি, এটা প্রচুর প্রচুর পরীক্ষা বলে, লকড়ওয়ালা কমিটি, LAKHAD, লকড়ওয়ালা, লকড়ওয়ালা কমিটি। তাহলে কোয়েশ্চেন আসবে যে কোন কমিটি দ্বারা পভার্টি লাইন নিয়ে আসে? লকড়ওয়ালা কমিটি। লকড়ওয়ালা কমিটি মতে যে একটা ব্যক্তি, একটা শহরের ব্যক্তি যদি 2400 ক্যালোরির নিচে, 2400 ক্যালোরির যোগান যদি প্রত্যেক দিন না পায়, তাইলেই সে হচ্ছে গরিব। শহরে একটা গ্রামের লোক যদি সে 2100 ক্যালোরি যদি না পায়, তাইলেই সে হচ্ছে গরিব। টাকার দ্বারা ছিল, টাকার মাপটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, ভুলে গেছি মানে ভুলি নাই, মনে আছে কিন্তু গুলান যায়, গুলান যায়। মানে দাদাভাই নৌরজি আছে ওইদিকে, এদিকে রোলিং প্ল্যান, কেউ বলেছে 35 টাকা, কেউ বলেছে 70 টাকা, কেউ বলেছে 125 টাকা, বিভিন্ন কমিটি বিভিন্ন রকম বলেছে। এই জন্য এই জিনিসটা আমি গুলাই গেছি, ওই জন্য আমি ওই জিনিসটা আমি বলছি না, কারণ ভুল বলা হয়ে যাবে। লকড়ওয়ালা কমিটির হিসাব অনুযায়ী কত কী বলে এটা ভালো করে আমাকে জানি না আর বলতে হবে একবার, ঠিক আছে? বই থেকে দেখে পরে আমাকে বলতে হবে, যে কোনো বিভিন্ন বইয়ে আছে। যাই হোক, ওটা আমি স্কিপ করলাম, ওটা আমি পরের ক্লাসে বলে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে মোট কথা, পভার্টি লাইনটাকে লকড়ওয়ালা কমিটি নিয়ে আসছে, ঠিক আছে? কখন? এই রোলিং প্ল্যানের সময়। লিখেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপরে আবার গভর্নমেন্ট গঠন হচ্ছে 1980 সাল, তখন আবার 6th 5 ইয়ার প্ল্যান আসছে। 1980 সালে নতুন গভর্নমেন্ট গঠন হওয়ার পরে নতুন 5 ইয়ার প্ল্যান আবার চলে আসছে 80 থেকে 85। এটা হচ্ছে 6th 5 ইয়ার প্ল্যান। টার্গেট গ্রোথ হচ্ছে 5.2%, যেটা হবে 5.7%। মানে প্রথম কথা, এটা হচ্ছে সাকসেস ছিল। তাহলে 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? কালকে, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। কালকে তোমাদের ক্লাস হইতেও পারে, নাইও হইতে পারে, ডাউট আছে। মানে সন্দীপ স্যার আর আমার দুজনেরই হবে কি না, প্রথম কথা। এবার অমিত স্যারে কালকে ও কতটা বিজি থাকবে না কী থাকবে সেটাও জানি না, করাইলে ও করাবে কালকে, ঠিক আছে? আজকের ক্লাস শেষ, ঠিক আছে?